হাই আমার ছোট্ট ভাই ও বন্ধুরা। তো আমাদের নেক্সট জেন স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ছোট ভাই ও বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? তো আমার আমার নাম হচ্ছে সুখদেব ভৌমিক। আমি তোমাদের ম্যাথ আর হায়ার ম্যাথে ক্লাস নেব। তো আজকে হচ্ছে আমার প্রথম ক্লাস। আজকে আমরা জেনারেল ম্যাথের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যায় ক্লাস করব। তো বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা তো বেশি কঠিন না, চ্যাপ্টারটা অনেক ইজি। চ্যাপ্টারটা অনেক সহজ, চ্যাপ্টারটা অনেক সহজে শেষ করা যায়। এই চ্যাপ্টারটা থেকে তেমন কোশ্চেন আমরা মানে বোর্ড পরীক্ষায় তেমন আসে না, বাট তোমার হাফ ইয়ারলি ইয়ারলি টেস্ট টেস্ট এক্সামে আসতে পারে, আসতে পারে। কোশ্চেন সেরকম কোশ্চেন না হয় যে পুরো একটা সিকিউ কোশ্চেন দিয়ে যে 10 মার্কের, সেটা না। মানে ক অথবা খতে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, বুঝছো? আর এমসিকিউতে মানে একটা হয়তো থাকেও, বা একটা বা দুটো থাকতে পারে অ্যাটলিস্ট, যদি যদি চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে থাকে তাহলে। আর নাও তো নাই জিনিসটা। তো এই চ্যাপ্টারটা অনেক ইজি, বাট এই চ্যাপ্টারটা তোমার যদি জানার ইচ্ছে থাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে তোমার সকল সংখ্যার সমন্বয় করে মানে সে সংখ্যাগুলো কিরকম, বা সংখ্যাগুলো একটা নাম আছে, নামগুলো কি, আর এটা কোন ধাপের অন্তর্ভুক্ত, তা এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে, বুঝছো জিনিসটা? আসো তাহলে আমরা জানি, তাহলে আজকে বাস্তব সংখ্যা ক্লাস শুরু করি তাহলে, আসো। তো বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা জিনিসটা কি? বাস্তব সংখ্যা জিনিসটা হচ্ছে সকল মানে এই ভৌত জগতে যা যে সকল সংখ্যাগুলো আছে, সে সব সংখ্যাগুলোকে নিয়ে যে শাখা, সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা জিনিসটা। মানে সকল সংখ্যা নিয়ে তৈরি যে শাখা, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা জিনিসটা। মানে আমাদের পরিমাপযোগ্য যা সকল সংখ্যা ইউজ করি, মানে আমরা যে কোনো কাজে যে সংখ্যাগুলো ইউজ করি সকল সংখ্যাকে বলা বাস্তব সংখ্যা। সেখানে কিন্তু কোনো ভাগ তেমন নেই। মানে শুধু বলে যে বাস্তব সংখ্যা, সেখানে তেমন ভাগ নেই, কিন্তু যদি বাস্তব সংখ্যার ভাগ, সেখানে ভাগ আছে। কিন্তু সকল সংখ্যাকে নিয়ে কি বলা হয়? বাস্তব সংখ্যা, সকল সংখ্যাকে নিয়ে জিনিসটা। সকল সংখ্যাই বাস্তব সংখ্যা, একেবারে ক্লিয়ার। অসাধারণ আমরা। তো আজকে আমাদের ফার্স্ট টপিক কি? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে গিয়ে ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যা হচ্ছে কি শূন্য থেকে বড়। সে সংখ্যা কি শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয়। আর স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাতে একটা কথা আছে, যে কথা, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক কি অখণ্ড সংখ্যা। আর এখানে অবশ্যই এটা শূন্য থেকে কি হতে বড় হতে হবে। মানে শূন্য থেকে সকল ধনাত্মক সংখ্যা কি বলা হবে? স্বাভাবিক সংখ্যা বলা হবে। যেমন কিরকম? যেমন এটা উদাহরণ আমরা দিতে পারি, এক মানে 1 2 3 4 5 6 এরকম সকল। কিন্তু শূন্য থেকে বড় হতে হবে, কিন্তু কি হতে হবে? শূন্য থেকে বড় হতে হবে। শূন্য থেকে সকল, শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা কি বলা হবে? ধনাত্মক সংখ্যাকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? তো আমাদের অসাধারণ। নেক্সট, মৌলিক সংখ্যা। ছবিটা মুছে ফেলে এটা কাটি। মৌলিক সংখ্যা, তোমরা কম বেশি সবাই এই মৌলিক সংখ্যা শুনেছো, কাজ করেছো এটা নিয়ে, তারপর অনেক পড়াশোনা করছো। বাট এটা just মনে রাখো, মৌলিক সংখ্যা আমি যদি তোমাকে বুঝাই সেক্ষেত্রে বলবো তাহলে, মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যার এক সংখ্যা বলতে গেলে যে সকল সংখ্যা মানে বিভাজ্যতা, মানে যে সকল সংখ্যা বিভাজ্য হচ্ছে গিয়ে এক, এবং ওই সংখ্যাটি নিজেই কি, ওই সংখ্যাটি নিজেই নিজে মানে এক এবং সংখ্যাটি নিজেই, সেগুলোকে আমরা বলবো কি, সেগুলোকে সেগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। সেগুলোকে আমি কি বলবো?
মৌলিক সংখ্যা মানে সেখানে বিয়োজ্যতা মানে যে সকল সংখ্যা মৌলিক সংখ্যা হবে সেগুলো এক দ্বারা বিভাজ্য হতে হবে, আর সে নিজে মানে নিজের যে সংখ্যা সেই সংখ্যাটা দ্বারা সে বিভাজ্য হতে হবে, কিন্তু এই দুটো সংখ্যা ছাড়া সে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারবে না। সে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারবে না। যদি এরকম সংখ্যা থাকে সেটা হচ্ছে কি, মৌলিক সংখ্যা। যেমন কি, যেমন মনে করো 7, 7 কিন্তু এক দ্বারা বিভাজ্য। 7 to 7, 7 কি এক সংখ্যা দ্বারা বিভাজ্য না। তো এখানে কি 7 এক এবং 7 নিজে নিজ সংখ্যা দ্বারা বিভাজ্য। তো 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। জিনিসটা এটা তো সংক্ষেপে একটা ক্লিয়ারিটি, সংক্ষেপে একটা স্পষ্ট, সংক্ষেপে একটা বলা। কিন্তু মৌলিক সংখ্যার একটা স্পেসিফিক একটা সংজ্ঞা আছে, আমাদেরকে সেই সংখ্যাটা জানতে হবে, সেটা বুঝতে হবে। কারণ কেন বলতো, কারণ এই সংখ্যাটা তোমার কোনো কোশ্চেনে আসতে পারে আবার নাও আসতে পারে, সেটা কোনো গ্যারান্টি নেই, বাট এটা কিন্তু তোমার ফিউচারে তোমার অনেক কাজে আসতে পারে, অনেক কাজে আসতে পারে জিনিসটা। তো মূল সংখ্যা হচ্ছে কি এক এবং ওই সংখ্যাটি নিজে বিভাজ্য হতে হবে, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা সে বিভাজ্য হতে পারবে না, বা অন্য কোনো সংখ্যা সে উৎপন্ন করতে পারবে না। বলতো বিভাজ্য জিনিসটা, সরি, আচ্ছা তোমার সবাই উৎপাদক জিনিসটা বলতে তোমরা সবাই কি বুঝো? তোমার সবাই উৎপাদক জিনিসটা বলতে এটাই বোঝায় যে আমরা যে সংখ্যাটা উৎপাদক বের করব সেই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা কি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেটাকে বুঝাবো আমরা কি উৎপাদক। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে মানে মূল সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যার কি উৎপাদক হচ্ছে কি এক এবং ওই সংখ্যাটি নিজে, তাহলে তাকে আমি কি বলতে হবে, মূল সংখ্যা বলবো। তো তোমরা যদি মানে উৎপাদক চিন্তা করো বা বিয়োজিত চিন্তা করো সেক্ষেত্রে কিন্তু দুটোটা সেম, এখানে কিন্তু কোনো পার্থক্য নেই। জিনিসটা অনেকে কনফিউজ করবে তোমাকে, বাস এটা কোনো ম্যাটার করে না। আসলে তাহলে আমরা সংখ্যাটি লিখি তাহলে, তারপর আমরা আরেকটু উদাহরণ দেবো। আচ্ছা আমি এই কথাটা আমি একটু বুঝে লিখলাম, আচ্ছা পার্থক্য নেই। আচ্ছা আমি লিখবো, একটু পরে লিখবো। আগে আমরা সংখ্যাটা লিখি, সংখ্যাটা একটু লিখে ফেলি। কি সংখ্যাটা হচ্ছে কি, যেসব লিখতে পারো, যেসব পূর্ণ সংখ্যা, সেসব কি সংখ্যা, যেসব পূর্ণ সংখ্যা, সব পূর্ণ সংখ্যা এক থেকে বড়, সরি আমার লিখে ফেলেছি এটা, সরি, এক থেকে বড় এবং এক ও এবং ওই সংখ্যাটি ছাড়া ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, বা তার আর কোনো উৎপাদক নেই। সেখানে বা তার আর কোনো উৎপাদক নেই, তোমার আর কোনো উৎপাদক নেই তাদেরকে কি বলবে, মৌলিক সংখ্যা বলবে। মৌলিক সংখ্যা হওয়ার ক্ষেত্রে সে শর্ত মানে দুইটা, কি কি তাহলে শর্ত মানে দুইটা, একটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কথা আছে আবার পূর্ণ সংখ্যা কিন্তু জিনিসটা কি তোমরা বুঝো, তোমার সবাই পূর্ণ সংখ্যা জিনিসটা হচ্ছে এমন যে সেখানে জিরো থাকবে, জিরো কিন্তু পূর্ণ সংখ্যা, জিরোর বাম পাশে সংখ্যা আছে, ডান পাশে সংখ্যা আছে, জিরোর বাম পাশের সংখ্যাগুলোকে বলা হয় নেগেটিভ সংখ্যা, আর জিরোর ডান পাশের সংখ্যাগুলোকে বলা হয় পজিটিভ সংখ্যা। জিনিসটা মানে জিরোর বাম পাশে গুলোকে বলা হয় নেগেটিভ সংখ্যা, ডান পাশে গুলোকে বলা হয় পজিটিভ সংখ্যা।
সো এসবগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো পজিটিভ সংখ্যার মধ্যে কি 1 2 3 4 মানে সকল ধনাত্মক সংখ্যা বলা, মানে সকল ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা যায়। স্পেসিফিক আমি যদি বলি স্পেসিফিক, তাহলে সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আর সকল ধনাত্মক সংখ্যা, জিনিসটা। আর ঋণাত্মক সংখ্যাগুলোকে বলতে বলা বলা যায় -1 -2 -3, মানে সকল অবাস্তব সংখ্যা, মানে কাল্পনিক সংখ্যাগুলোকে বলা হবে কি নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা। আর ধনাত্মক আর সকল বাস্তব সংখ্যাগুলোকে বলা হবে কি ধনাত্মক সংখ্যা, জিনিসটা। তো তারা এখানে বলছে এই সকল এই সবগুলো সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক না? তো তারা বলছে যে পূর্ণ সংখ্যা এক থেকে বড় হতে হবে, মানে যে সকল পূর্ণ সংখ্যা এক থেকে বড়, কি তাহলে একটা কন্ডিশন তারা এখানে দিয়ে দিচ্ছে যে পূর্ণ সংখ্যা হবে, আবার সেখানে সেগুলো কি এক থেকে বড় হতে হবে, তারা কিন্তু কারণ তো এক থেকে বড় হতে হবে, মানে এক থেকে তার সব বড় হতে হবে, কিন্তু এক হবে না। মৌলিক সংখ্যা তারা বলছে কি এক থেকে বড় হবে, কিন্তু তাহলে তাহলে কিন্তু এক হতে পারবে না। এক থেকে বড় হবে তাহলে কিন্তু এক হতে পারবে না, মানে যে সংখ্যাগুলো হবে সেগুলো এক হতে পারবে না, এক থেকে বড় হতে হবে। এবং এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, বা তার আর কোন উৎপাদক থাকবে না, থাকবে না, থাকবে না বা নেই, নেই। সে সময় কি তাহলে সেগুলোকে বলা হবে মৌলিক সংখ্যা। সেখানে নেই লিখলে কতটা একটু মিলে না, থাকবে না লিখবো আমরা, নয় বা তার আর কোন উৎপাদক থাকবে না, থাকবে না আমরা, থাকবে না, তাদেরকে বলা হবে কি মৌলিক সংখ্যা। আরেকটা কথা, তোমার যদি লিখতে তো কষ্ট হয় যে সংখ্যাটা আর কোন উৎপাদক সম্পর্কিত বিভাজ্য নয়, এটা কিন্তু একেবারে ক্লিয়ারলি বলা যাবে আর কোন সংখ্যা বিভাজ্য নয়। কিন্তু তোমার যদি মনে হয় যে আমি কথাটা লিখবো না, তাহলে তুমি লিখতে পারো যে ভাত যে আমি যে কথাটা লিখছি তুমি তা লিখতে পারো কি এক এবং অসীমটি ছাড়া তার আর কোন উৎপাদক থাকবে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। মানে কি ছাড়ার পর আমি এই কথাটা বলবো, তাহলে হবে কি তাহলে সংখ্যা হবে, সমস্যা নেই, জিনিসটা। মানে এই কথাটা একটু ডিটেলসে একেবারে ক্লিয়ারলি বলতে গেলে জিনিসটা, তার তো সমস্যা নেই, মানে তুমি যে কোনো একটা লেখো সমস্যা নেই, বুঝছো জিনিসটা। তো কি বলতে পারে এখানে একটা শর্ত হচ্ছে কি এটা পূর্ণ সংখ্যা এক থেকে বড় হতে হবে, কিন্তু এক থেকে বড় হতে হবে, কিন্তু এক হতে পারবে না। আরেকটা হচ্ছে কি এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো উৎপাদক থাকতে পারবে না, বা কি তার বিভাজ্য নয়। ক্লিয়ার? মানে একটু তোমাদেরকে আমি যা বলছি যে এক এবং ওই সংখ্যাটি নিজে নিজে ওই সংখ্যাটি নিজে ওই সংখ্যাটি নিজে নিজে, তার মানে এই দুটা উৎপাদক থাকবে আর কোনো উৎপাদক থাকবে না, তাহলে কিভাবে বলা লাগে মৌলিক সংখ্যা। তার মানে এটাই বলা হচ্ছে। আর আঠারো হচ্ছে কি একটা বড় তর। তো আসলে আমরা একটা এক্সাম্পল দিকে যাবো, যদি এই দুটো শর্ত মানে তাহলে সে মৌলিক সংখ্যা, কিন্তু একটা শর্ত মানলো সে পূর্ণ এক থেকে বড়, পূর্ণ সংখ্যা কিন্তু এক থেকে বড়, কিন্তু আরেকটা মানো না, তাহলে তো হবে না, কোনটা মানতে হবে জিনিসটা। তাহলে একটা উদাহরণ দিলাম, আমরা চারটা উদাহরণ দেবো। মনে করো একটা উদাহরণ দিলাম, মানে ফার্স্ট সেভেন উদাহরণ দিলাম, সেভেন উদাহরণ যে সেভেন এক দ্বারা বিভাজ্য। তো এটা সেভেনের এক এবং অসীমটা সেভেন নিজে নিজে আছে, তো সেভেন হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা। আরেকটা শর্ত আছে যেটা সেটা একটু মিলিতে হবে, সেভেন কিন্তু পূর্ণ সংখ্যা, সেভেন কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা, আর সেভেন কিন্তু এক থেকে বড়, তার মানে এই শর্তটা সেম মানছে, তো সেভেন হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে আরেকটা নিতে পারি, আমরা আরেকটা উদাহরণ নিতে পারি, যেমন বলতো মনে করো 13, একটু বড় সংখ্যা 13, 13 কিন্তু এক দ্বারা বিভাজ্য, বাট 13 কিন্তু আকর্ষণতা বিভাজ্য না, 30 একেবারে ক্লিন আকর্ষণতা সে বিভাজ্য না, তাদেরকে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সে বিভাজ্য না। হচ্ছে কি এক এবং 13 নিজে সংখ্যা আছে, তো কি 13 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আবার একটা সত্য, এটা কি 13 কিন্তু এক থেকে বড় কিন্তু এক না, তাহলে কি 13 কিন্তু একটি মৌলিক সংখ্যা, জিনিসটা। তার একটু উদাহরণ নিতে মনে করো 15, কি 15, 15 কিন্তু এক দ্বারা বিভাজ্য, 15 কি এক দ্বারা বিভাজ্য, তারপর 15 দুই দ্বারা না যায় না, 3 দ্বারা যায়, 3 into 5, আর কোন সংখ্যা দ্বারা যাবে যাবে 5 দ্বারা যাবে। আমরা কিন্তু এখানে 3 এর পরে 5 যদি আসে সেক্ষেত্রে আমরা কিন্তু নিচে লিখবো না যে 5 into 3, কেন? এই কারণটা তুমি আই ক্লাস তুমি জেনেছো, তারপরে একটু আমি তোমাদের একটু বলার চেষ্টা করি যে জিনিসটা হচ্ছে এটাই যে আমরা যে সংখ্যাগুলো লিখছি এখানে
এখানে বাম পাশে ইন্টু, মানে ইন্টুর বাম পাশে আর ইন্টু ডান পাশে সংখ্যাগুলো লিখলাম, এগুলো সব কিন্তু কি উৎপাদক, মানে 15 এর উৎপাদক, বা এই সব সংখ্যা দ্বারা কি 15 বিভাজ্য, এটা মানে এটা বুঝায়। কিন্তু আমরা যদি বলি যে এখানে 1 ইন্টু 15, তার আলাদা করে 15 কে বিভাজ্য বোঝায়, সেটা না। এগুলো কি, এগুলো সবগুলো আলাদা আলাদা করে কি 15 কে বিভাজ্যটা বুঝায়, জিনিসটা একত্রে বুঝে না। যদি বলে যে এটা বিভাজ্য, ঠিক আছে, এটা এটা কেমনি বিভাজ্য, তাহলে সেক্ষেত্রে এটা বলতে পারি, এছাড়া না। তাই আমরা 3 এর পরে এখানে 5 ইন্টু 3 লিখবো না, বুঝছো? এখানে যেন আছে জাস্ট টেনে 5, মানে 3 4 5 আছে, তো এখানে লেখার দরকার নেই, প্রতি হচ্ছে এটা, বুঝছো জিনিসটা? তাহলে তুমি দেখো যে 15 কিন্তু 1 এবং 15 নিজে আছে, তার মানে সে নিজে সংখ্যা দ্বারা বিয়োজ্য আছে, কিন্তু এটা থাকার পরেও সে কিন্তু আবার 3 ইন্টু 5, মানে কি সে 3 এবং 5 দ্বারা সে বিয়োজ্য, তার মানে কি এখানে হচ্ছে আরো সংখ্যা দ্বারা সে বিয়োজ্য আছে, তো 15 কিন্তু এটা হবে না। কিন্তু সে কিন্তু একটা শর্ত মানছে, কি সে কিন্তু পূর্ণ সংখ্যা, আবার সে কিন্তু 1 থেকে বড়, তাহলে সে একটা শর্ত মানছে কিন্তু আর শর্ত মানে নাই, তো 15 হচ্ছে কি, 15 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, বুঝছো? তার তো ধর নিতে আমরা মনে করো 9, 9 কিন্তু 1 দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য, কেমন? তো এখানে দেখা যাচ্ছে যে যে 9 এর ক্ষেত্রে 9 কিন্তু 1, 9 কিন্তু 1 দ্বারা বিভাজ্য, মানে 1, তার উৎপাদক হচ্ছে 1, এবং ও 9 নিজ সংখ্যাটা নিচে। এছাড়াও তার উৎপাদক আছে আরো দুইটা, কি কি? এটা হচ্ছে গিয়ে 3, মানে সেরকম হচ্ছে 3, সে সংখ্যাটা হচ্ছে কি 3, জিনিসটা মানে সে আবার 3 দ্বারাও সে বিভাজ্য, মানটা উৎপাদক আবার 3ও আছে, তো সে কিন্তু তার আরো একটু উৎপাদক বেশি আছে, তো 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু তারপরেও সে কিন্তু একটা মানছে কি সে কিন্তু 1 থেকে বড় এবং সে পূর্ণ সংখ্যা, কিন্তু সে একটা শর্ত মানে নাই, তার তার 1 এবং সে সংখ্যাটা নিজে ছাড়াও তার দুটো উৎপাদক আছে, দুটো না sorry, একটা উৎপাদক আছে, তাহলে তাকে কি বলতে পারি আমরা? তাকে আমরা মূল সংখ্যা বলতে পারি না। আরেকটা কথা, মৌলিক সংখ্যার এখানে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, কি সঙ্গে কি কোশ্চেন, যে 1 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, এই কোশ্চেনটা তোমার আসতে পারে, জিনিসটা মানে 1 এবং 100 এর মধ্যে তোমার কয়টা মৌলিক সংখ্যা আছে, বা 1 থেকে 50 এর মধ্যে তোমার কয়টা মৌলিক সংখ্যা আসতে পারে, এটা তোমার গ্যারান্টি নেই, জিনিসটা তোমার একটু এটা দেখে নিবা। সো এটা তো তুমি সবাই ক্লিয়ার মৌলিক সংখ্যা নিয়ে? আচ্ছা আচ্ছা, আরেকটা উদাহরণ নিতে পারি, মনে করো আমি নিলাম ছোটটা নিতে হবে, ছোটগুলো ঝামেলা বেশি, 3, 1 ইন্টু 3 কিন্তু একটা বিভাজ্য, 3 কি আর কোন সংখ্যা দ্বারা বিভাজ্য না, তার মানে হচ্ছে কি সে হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা, আবার সে কিন্তু 1 থেকে বড়, দুটো মৌলিক সংখ্যা। মনে করো 4, একেবারে ছোট উদাহরণ 4, অনেকে কিন্তু বলে 4 কিন্তু মৌলিক সংখ্যা না, সেটা না, কেন বলতো? 4 কিন্তু 1 দ্বারা বিভাজ্য, বাট 4 কে কিন্তু আবার একটা সংখ্যা বিভাজ্য হয়, আর আবার একটা সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায়, কি 2 ইন্টু 2, মানে সে 2 দ্বারাও বিভাজ্য 4, সো মানে 4 এর আরো মানে 1 এবং 4 সে নিজে ছাড়াও তার আরো একটু উৎপাদক আছে, সে কি 2, তো সে কারণে 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, বুঝছো জিনিসটা? তো 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তো আসো তাহলে কেমন, তাহলে আসো তাহলে আমরা নেক্সট টপিকে যাই তাহলে। আমি যে সংখ্যাটা একটু আগে লিখলাম, এই সংখ্যাটা তুমি যে কোনো এক্সামে ইউজ করতে পারবা, কারণ কি এটা হচ্ছে স্বতঃসিদ্ধ, জিনিসটা এটা স্বতঃসিদ্ধ মানে কারেক্ট একটা সংজ্ঞা, তো তুমি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। নেক্সট টপিক, যৌগিক সংখ্যা। আচ্ছা বলতো যৌগিক সংখ্যা জিনিসটা কি? আচ্ছা বলতো যৌগিক সংখ্যা জিনিসটা কি? এই যে যৌগিক নামটা আছে, যৌগিক না, এই যৌগিক নামটা থেকে বলা যায় না যে এটা একটা সংখ্যা দ্বারা মানে গঠিত হবে না, এটা কমসে কম গেলে এটা দুটো সংখ্যা দ্বারা গঠিত হবে, কেন বলতো? কারণ যৌগিক জিনিসটা তখনই আসে যখন সে দুইটা বা একের অধিক সংখ্যা দ্বারা গঠিত হয়, তাকে কি বলা হয় তাহলে?
যৌগিক বল হবে। জিনিসটা মানে একাধিক সংখ্যা আছে, একাধিক সংখ্যার সমন্বয়ে গঠিত তাকে কি বলবো আমরা? যৌগিক বলবো। তাহলে আমরা এখন বলি তাহলে যৌগিক সংখ্যা জিনিসটা কি। একটু আগে আমরা বললাম যে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা নিজে বিভাজ্য, আর কোন সংখ্যা দ্বারা তার বিভাজ্য হবে না, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর এখানে কিন্তু তার উল্টো না, তার সঙ্গে আরো আছে। মানে যৌগিক সংখ্যা হচ্ছে এটাই যে এক এবং ওই সংখ্যাটা নিজেই, মানে ওই সংখ্যাটা তো আছে, তার সাথে আরো উৎপাদক থাকবে, তার সাথে তার আরো উৎপাদক থাকবে, বা সে আরো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য থাকবে। তো তাহলে সে হবে যৌগিক সংখ্যা। মানে কি এক এবং ওই সংখ্যাটি তো আছে, তারপরে তার আরো উৎপাদক থাকবে বা আরো সংখ্যা দ্বারা সে বিভাজিত হবে, তাহলে তাকে আমরা বলতে পারবো কি যৌগিক সংখ্যা। এছাড়া তাকে আমরা বলতে পারবো না যৌগিক সংখ্যা। কেন বুঝছো জিনিসটা? তাকে আমরা বলতে পারবো না দেশের যৌগিক সংখ্যা। এটা হচ্ছে একেবারে ক্লিয়ারিটির জন্য, এটা হচ্ছে একেবারে ক্লিয়ারিটির জন্য। এখন আমরা একটা সংজ্ঞা দিব, মানে স্বতঃসিদ্ধ সংজ্ঞা দেখবো, যেটা নিয়ে আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব। আরেকটা কথা, তুমি যৌগিক সংখ্যা বলো বা মৌলিক সংখ্যা বলো, দোনো সংখ্যাই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। কোন সংখ্যা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, বুঝছো জিনিসটা? মানে তুমি যৌগিক সংখ্যা বলো, মানে তুমি যৌগিক সংখ্যা বলো বা মৌলিক সংখ্যা বলো, দোনোটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা। একেবারে ক্লিয়ার বলতে গেলে কোনটা ঋণাত্মক না। মানে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ঋণাত্মক সংখ্যা হয় না, আবার শূন্য হয় না, হচ্ছে কি ধনাত্মক মৌলিক সংখ্যা, সরি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সরি, যৌগিক সংখ্যার সংজ্ঞা সেটা লাগবে। মৌলিক সংখ্যা হচ্ছে কি যে সকল কি যে সকল সংখ্যা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল দ্বারা গঠিত এবং এটি এক ও ওই সংখ্যাটি ছাড়াও আরো সংখ্যা দ্বারা বিভাজ্য। আরো সংখ্যা মানে এখানে বলা হচ্ছে যে এখানে আরো সংখ্যা না, এখানে স্পেসিফিক একটু বলে দেওয়া হচ্ছে এখানে ছাড়াও আরো সংখ্যা না, এখানে ছাড়াও কমপক্ষে, একেবারে অ্যাটলিস্ট কমপক্ষে একটি সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে বলে। তুমি এখানে লিখতে পারো আবার যে কমপক্ষে একটি সংখ্যা দ্বারা বিভাজ্য, বা কমপক্ষে তার আরো একটি তার উৎপাদক বেশি থাকবে, মানে তার কমপক্ষে
আরো একটি বেশি উৎপাদক থাকবে তাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। কমপক্ষে কিন্তু অ্যাটলিস্ট এর কম হতে পারবে না, মানে একের কম মানে একটা সংখ্যার কম হতে পারবে না, তার একটা বেশি সংখ্যা থাকতে হবে। জিনিসটা সংখ্যা করলাম আমরা এখানে। এখানে তো শর্ত হিসেবে ওটা শর্ত হিসেবে তারা একটা, দুইটা, তিনটা, তিনটে শর্ত হিসেবে তিনটে। কিন্তু কি দেওয়া হলো? যে সকল সংখ্যা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল দ্বারা গঠিত। কি হচ্ছে দ্বারা? যে সকল সংখ্যা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল দ্বারা, এখানে একটা কথা এখানে দুটি ছোট হবে, এখানে সরি এখানে আমি লিখিনি, এখানে ছোট হবে। বলছে কি যে সকল সংখ্যা দুটি ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল দ্বারা গঠিত। কি গুণফল দ্বারা গঠিত মানে এখানে মনে করো আমি যদি বলি যে 16, কেমন 16 কিন্তু 1 দ্বারা বিভাজ্য, আর 16 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, আবার 16 কিন্তু 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায়। এখানে যে তাহলে এখানে যে 2 আর 8 আর 4 আর 4 এখানে কিন্তু দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু 2 আর 8 কিন্তু পূর্ণ সংখ্যা, আর এটা ছোট পূর্ণ সংখ্যা, মানে 16 থেকে ছোট, মানে 16 তুলনায় ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে কি 2 আর 8। জিনিসটা গুণফল দ্বারা গঠিত এবং এটি 1 এবং ওই সংখ্যাটি কমপক্ষে একটি সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে আরো একটি কমপক্ষে, এখানে আরো লিখতে হবে, এখানে না হলে এখানে বলা যাবে না, সরি, কমপক্ষে আরো একটি সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো, বা আরো একটি সংখ্যা তার উৎপাদক থাকবে, তাকে আমরা বলবো কি? যৌগিক সংখ্যা। তাহলে এখানে সে 1 এবং সংখ্যাটি নিচে আছে না? তো আছে না? আছে। এছাড়াও তারা কি, তারা চারটা, তারা তিনটা, তারা একটা, দুটো, তিনটা, তার তিনটা সংখ্যা দ্বারা সে বিভাজ্য, বা তার তিনটে উৎপাদক আছে। সো আমরা 16কে বলতে পারবো কি? যৌগিক সংখ্যা। আর এখানে কত শর্তটা সে কি মানছে, তো আমরা 16কে যৌগিক সংখ্যা বলতে পারবো। কিন্তু আমরা যদি বলি যে মনে করো 7, কি 7 কিন্তু 1 দ্বারা বিভাজ্য, আর 7 কিন্তু 2 দ্বারা যায় না, 3 দ্বারা, আর কোনো সংখ্যা সে যায় না, মানে যে 1 এবং সংখ্যাটি নিজে আছে। কিন্তু এছাড়া কি তার আর কোনো সংখ্যা দ্বারা সে বিভাজ্য না, সে আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, মানে তার আর কোনো উৎপাদক নেই। সো কিন্তু 7 কিন্তু তাহলে কি মৌলিক সংখ্যা নয়, 7 হচ্ছে কি যৌগিক সংখ্যা। সরি 7 হচ্ছে কি যৌগিক সংখ্যা না, সরি মাই মিস্টেক, সরি 7 কিন্তু যৌগিক সংখ্যা না, 7 কি মৌলিক সংখ্যা, সরি মাই মিস্টেক। তাহলে একটা উদাহরণ দিতে আমরা লাস্ট উদাহরণ, মনে করো 20 কিন্তু 1 দ্বারা বিভাজ্য, 20 কিন্তু 1 দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা না, 4 দ্বারা যায়, আর যাবে না, আর যাবে না, কারণ 5 দ্বারা গেলে এখানে আমরা লেখার দরকার নেই। তাহলে সে 1 আছে এবং সংখ্যাটি নিজেও আছে, তারপরে আবার তার আরো 4টা উৎপাদক বা আর 4টা সংখ্যা দ্বারা সে বিভাজ্য আছে, বিভাজিত আছে। আবার সে ছোট দুটি সংখ্যা দ্বারা ধনাত্মক, ছোট দুটি সংখ্যা, দুটি ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল কিন্তু সে আছে। কি মনে করো 4, মানে 4 into 5, এই দুটো সংখ্যা কিন্তু বিশেষ সাপেক্ষে ছোট না, বিশেষ সাপেক্ষে কি ছোট, তো কি সে গুণফল রূপে আছে। 4 আর 15 কিন্তু গুণফল রূপে, 4 আর 5 কিন্তু গুণফল রূপে আছে, কারণ এই ধরনের গুণ করলে কি 20 হবে, গুণ রূপে আছে, এবং আর এক এবং সংখ্যাটি নিজে আসছে, তারপরে আরো 4টা সংখ্যা দ্বারা সে বিভাজিত। তো আমরা 20কে বলতে পারি কি যৌগিক সংখ্যা, কিন্তু আমরা 7কে যৌগিক সংখ্যা কি বলতে পারবো না। লজিক ক্লিয়ার? লাস্ট উদাহরণটা দিতে পারি আমরা, মনে করো 18। আচ্ছা 18 না দিয়ে আমরা এখানে এ দিতে পারি, 18 না দিয়ে আমরা এখানে এ দিতে পারি 4 কিন্তু 1 দ্বারা যাবে, 1 দ্বারা সে বিভাজিত, 2 দ্বারাও যাবে, আর যাবে না। তো এখন তুমি দেখো, তুমি এখানে 1 এবং সংখ্যাটি নিজে আসছে, তারপরে তার আরো একটা উৎপাদক বা আরো একটা কি সংখ্যা দ্বারা সে বিভাজ্য,
আমরা বললাম যে কমপক্ষে আরো একটি সংখ্যা দ্বারা সে বিয়োজিত হতে হবে, কমপক্ষে আরো একটি সংখ্যা দ্বারা সে কি বিয়োজিত হতে হবে। তো এখানে কিন্তু সে একটি সংখ্যা দ্বারা বিয়োজিত আছে, কমপক্ষে একটা সংখ্যা দ্বারা বিয়োজিত আছে। তো আমরা 4কে বলতে পারবো কি যৌগিক সংখ্যা, আর সে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কি বিয়োজিত আছে 22। তো তাহলে আমরা 4কে বলতে পারবো কি যৌগিক সংখ্যা, 4 কিন্তু মূল সংখ্যা নয়, কিন্তু মূল সংখ্যা নয়। জিনিসটা ক্লিয়ার? সুতরাং নেক্সট টপিক। সহমৌলিক সংখ্যা, সংখ্যা সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা জিনিসটা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে কি যে কোনো সহমৌলিক সংখ্যা হচ্ছে কি দুটি সংখ্যা ঘ এক হলে, মানে এক হলে তাহলে তাকে আমরা করবো কি, তাকে পরস্পরে বলতে হবে। তাহলে না তাকে না, এখানে সরি এখানে এটা লেখা ভুল হয়েছে আমাদের, তাদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। তুমি খেয়াল করে দেখো, তুমি এখানে বলতো ঘষাগু জিনিসটা কি বলতো? ঘষাগু মানে হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে দুটি সংখ্যার ঘষাগু বা গরিষ্ঠতম গুণনীয়ক যদি এক হয় তাহলে তাকে কি বলতে পারবো আমরা পরস্পরের সমমূল সংখ্যা বলবো। মানে তারা একে অপরের সমমূল সংখ্যা হবে। তাদের কিন্তু স্ট্যাটিস্টিক মানে একেবারে স্পষ্ট করে বলা যাবে না যে সেই সমমূল সংখ্যা না, তারা একে অপরের সমমূল সংখ্যা। তাহলে বলো তো একটা কথা, যে একটা সংখ্যা কি সমমূল সংখ্যা হবে, মানে একটা সংখ্যা সমমূল সংখ্যা হবে এটা? তা হবে না। কেন বলতো? কারণ দুটো সংখ্যা হতে হবে, কারণ পরস্পরে বলতে গেলে হতে হবে দুটো সংখ্যা, একটা সংখ্যা দ্বারা পরস্পর বলা যাবে না। তো কি দুটো সংখ্যা হলে তাহলে আমরা বলতে পারবো যে পরস্পরের সমমৌলিক সংখ্যা। আর তাদের কি হবে, অবশ্যই তাদের গসাগু থাকতে হবে এক, দুটো সংখ্যা একত্রে দুটো সংখ্যার গসাগু থাকতে হবে কি এক। তাহলে তাকে আমরা বলতে পারবো পরস্পর সমমৌলিক সংখ্যা বলতে পারবো। যেমন কি পরস্পর সমমৌলিক সংখ্যা বলতে পারবো, যেমন আমরা একটা শর্টকাট যদি বলি তাহলে সকল মৌলিক সংখ্যার কথা বলতে পারবো। কি সকল মৌলিক সংখ্যা? কেন বলতো? কারণ সকল মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এক এবং সময়টা নিজে আছে, কিন্তু আমরা যদি গসাগু চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু তার বিয়োজিত হবে শুধু এক, ওই সময়টা হবে না। তাহলে কিন্তু বলতে পারবো যে সমমৌলিক সংখ্যা মানে বোঝায় যে সকল মৌলিক সংখ্যাকে, কোন সংখ্যাকে? সকল মৌলিক সংখ্যাকে। আর আমরা সকল মৌলিক সংখ্যার মধ্যে যে কোনো দুইটার মধ্যে আমরা পরস্পর সমমৌলিক সংখ্যা বলতে পারবো। যেমন মনে করো আমি মৌলিক সংখ্যা নিলাম, মনে করো এক, একটা মৌলিক সংখ্যা, এক মৌলিক সংখ্যা না, এক দুই আর তিন। তো 2 আর 3 সংখ্যা দুটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই এক দ্বারা, কারণ অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। তো তাদের গসাগু তাহলে তাদের গসাগু হচ্ছে কি এক। তো আমরা তাইকে বলতে পারবো পরস্পর, মানে 2 এবং 3 তারা পরস্পরের সমমৌলিক সংখ্যা। জিনিসটা আর একটা কথা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই জিনিসটা বলতে তুমি কি বুঝো?
এই জিনিসটা বলতে বোঝায় যে তারা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজিত বা বিভাজ্য, এটাই বোঝায়। মানে তাদের উৎপাদক গুলো কি কি, সেটা হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাদের উৎপাদক জিনিসটা বোঝানোর জন্য আমরা বলতে পারি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটাকে বলা হচ্ছে তাদের উৎপাদক জিনিসটা। তাদের তোমার উৎপাদক হতে হবে কি এক হতে হবে, না হলে তাহলে তাদেরকে পরস্পর সমসংখ্যা, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে পরস্পর সমসংখ্যা বলতে পারবো না। যেমন উদাহরণ আরেকটু উদাহরণ দিতে আমরা মনে করো 20 আর 10, তোমরা কিন্তু এট ফার্স্ট করে যায়, তারা কিন্তু এক দ্বারা যায়, বলা যায় এক দ্বারা নেই একেবারে, মানে আমরা একটু থাপ ফলো করার জন্য আমরা বলতে পারি। তারপর তারা কিন্তু দুই দুই তারা যায়, যায়নি যায় 5, তারপর তারা 3 দিন যায়, 4 দিন আর 5 দিয়ে যাবে, 5 2 into 1 আর যাবে, আর কি যাবে ওরা না, আর কোন সংখ্যা দ্বারা বিভাজিত হবে না। তারা কিন্তু এখানে দেখো 2 দিই 3 দিই 5 দিই, তারপর আবার 5 দিই না, তারপর আবার 2 দিই, আবার 1 দিই, তাই না, 1 দিই 2 দিই 5 দিই, এই সকল সংখ্যা দ্বারা তারা কিন্তু বিভাজিত হয়েছে, তারা কিন্তু এক ছাড়াও আরেক সংখ্যা দ্বারা বিভাজিত হয়েছে। তো আমরা তাকে বলতে পারবো না যে সে সমমূল সংখ্যা, কারণ তার ঘষাগু হচ্ছে কি 1 1 into 2 into 5, মানে এক ছাড়াও তার আরো সংখ্যা আছে। তো আমরা তাইলে 20 এবং 10 তারা পরস্পরের কি সমমূল সংখ্যা হবে না। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার? আসো তাহলে একটা কথা, তোমাদের তো প্রশ্ন আসতে পারে যে আমরা তখন ধরে তো বুঝলাম মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, এটা কোশ্চেন আসতে পারে যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কেমন, তো এক কি মৌলিক সংখ্যা না এক যৌগিক সংখ্যা, এই কোশ্চেনটা প্রায় তোমাদের মনে আসে। এটা আমার এসেছিল ক্লাস 9 থেকে একটা আমার এসেছিল যে কোশ্চেন এক কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, কেমন একটা প্রশ্ন শুনে নিতে হবে। একটু আমার লাগে একটু বিস্টেড, তোমাদের যদি বুঝতে সমস্যা তোমরা আমরা একটু বলতে পারো, সমস্যা তো চলে আমরা যদি আগে যদি আনসারটা বলি যে তাহলে এটাই হবে যে এক কিন্তু মৌলিক সংখ্যাও নয় আর যৌগিক সংখ্যাও নয়। এবার আসো তাহলে কেন এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা নয়, তাহলে এট ফার্স্ট আসো এক কেন মৌলিক সংখ্যা নয়। আমরা একটু আগে মৌলিক সংখ্যার সংজ্ঞায় লিখছিলাম যে যেসব পূর্ণ সংখ্যা যেসব পূর্ণ সংখ্যা সংখ্যা এক থেকে বড়, এক থেকে বড়, আমার কিন্তু আসতে বলা লাগছে না, কারণ বলতে কারণ সংজ্ঞাতে একেবারে স্পষ্ট করে দিয়ে দেওয়া আছে যে যে সকল পূর্ণ সংখ্যা এক থেকে বড়, মানে ধনাত্মকের মধ্যে তারা একটু সীমাবদ্ধ করেছে, তারা কি এক থেকে তারা বড় হতে হবে। তাহলে সেসব সংখ্যাকে আমরা বলতে পারবো কি মৌলিক সংখ্যা। তাহলে কিন্তু সে কিন্তু এক থেকে বড়, কিন্তু সে এক থেকে বড়, সে কিন্তু এক থেকে বড়, বাট সে কিন্তু এক না, সে কিন্তু এক না, সে কিন্তু এক থেকে বড় বাট এক না জিনিসটা। তার মানে আমরা এক মৌলিক সংখ্যা নয়, একটি মৌলিক সংখ্যা নয়। তারপরে এখন আসো যে এক কি যৌগিক সংখ্যা, তাহলে আমি তোমাদেরকে সংজ্ঞা দিয়েছিলাম এই কেমন যে আমরা একটু তুলনা করবো পরে। এক কেন যৌগিক সংখ্যা নয়, তাহলে কেমন, তো এককে এক কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, এক কিন্তু এক দ্বারা বিভাজ্য, 1 into 1, কেমন 1 into 1। তখন আসো তাহলে
এখন আসলে তুমি শর্ত আসে তাহলে এক, মানে শর্ত আসে তাহলে একটি যৌগিক সংখ্যা, সেটা শর্ত আসে তুমি আসতে তাহলে সেটা শর্ত তুমি আসে তাহলে সেটা শর্ত হচ্ছে এটাই যে এক কিন্তু ছোট, মানে ছোট একটি এক কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। সরি, মানে যৌগিক সংখ্যা হতে হলে সে কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এক কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে না? ঠিক আছে, ফাইন। তারপর হচ্ছে গিয়ে সেখানে তো দুটো দুটো ছোট পূর্ণ সংখ্যার গুণফল হতে হবে। এক আর এক, এটা কিন্তু ছোট পূর্ণ সংখ্যা বলা যায়, এটা কিন্তু এই দুটি সংখ্যা কিন্তু ছোট পূর্ণ সংখ্যা বলা যাবে। তো এগুলো কি গুণফল রূপে আছে। তো এক কিন্তু সেটা মানে এক, মানে 1:1:1, মানে কি 1:1 = 1, তার মানে কি এটাই শর্ত মানে। তারপর নেক্সট শর্ত কি, এটা কিন্তু শর্ত হবে কি, সেখানে কিন্তু এক এবং ও সংখ্যাটি নিজে উৎপাদক থাকতে হবে। একও আছে, সংখ্যাটা নিজেও আছে, আছে না? মানে সে এক দ্বারা বিভাজ্য ও সংখ্যাটি নিজে, মানে এক এবং এক, মানে ও দুটো সংখ্যা দ্বারা কি সে বিভাজ্য, বুঝছো না? তো যৌগিক সংখ্যা হতে গেলে তাকে আরেকটা শর্ত মানতে হবে। কি শর্ত? সেটা হচ্ছে এটাই যে সেখানে এক এবং ওই সংখ্যাটি ছাড়াও তার আরো কমপক্ষে একেবারে অ্যাটলিস্ট তার আরো একটি উৎপাদক থাকতে হবে, তার আরো একটি উৎপাদক থাকতে হবে, বা তার আরো একটি সংখ্যা দ্বারা সে বিবেচিত থাকতে হবে, না হলে সে যৌগিক সংখ্যা হতে পারবে না। দেখো তুমি এখানে কিন্তু একের কিন্তু এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো উৎপাদক নেই, বা আর কোন সংখ্যা দ্বারা সে কিন্তু বিবেচিত না। সো একেবারে আমরা এই কারণে আমরা বলতে পারি যে এক কিন্তু কি এক যৌগিক সংখ্যা নয়, একই যৌগিক সংখ্যা নয়। তাহলে কি, তাহলে এককে আমরা মৌলিক সংখ্যা সংজ্ঞা দ্বারা বলতে পারি এক মৌলিক সংখ্যা নয়। আর আর এক কিন্তু যৌগিক সংখ্যা শর্তগুলো মানে না। মৌলিক সংখ্যা শর্ত মানা পরের কথা, সে কিন্তু স্পেসিফিক বলেই দেওয়া আছে, তার মানে সে মৌলিক সংখ্যা হতে পারবে না। আর যৌগিক সংখ্যা তো সে শর্তগুলো মানতেছে না, তার মানে এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এক হচ্ছে কি, এক হচ্ছে কি এই দুটোটা ছাড়া অন্য একটা সংখ্যা, যেটা আমরা আমাদের ক্লাসিফিকেশনে জানবো। বুঝছো সবাই? মানে এক হচ্ছে আলাদা একটা সংখ্যা। শেষ। নেক্সট টপিক। তোমাদের হয়তো মনে হতে পারে আরো ছোট ক্লাস থেকে এক কেন মৌলিক সংখ্যা নয়, এক কেন যৌগিক সংখ্যা নয়, সেটা আসতে পারে। এটা হচ্ছে তার একেবারে, মানে একেবারে শর্টকাট এবং একেবারে ইজিতে একটা উত্তর। বুঝছো জিনিসটা? তারটা টপিক আমরা শিখবো তাহলে কি, পূর্ণ সংখ্যা। আমরা জানি আমাদের ক্লাসটা একটু লেন্থি হয়ে যাচ্ছে, আমি একটু ট্রাই করবো, তারপর তোমাদের একটু মানে শর্টকাটে, কিন্তু আমাদের একটু মানে একটু মানে আমরা একটু বিস্তারিত জানতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের টাইম লাগে, কারণ সবকিছু জানতে গেলে তো একটু টাইম লাগে। আর তোমরা শর্টকাটে জানতে গেলে সবকিছু শর্টকাটে হয় না, কারণ শর্টকাটে সবকিছু দেওয়া যায় না। যেমন মনে করো ওয়ান শট ক্লাসে তোমাদের যে অধ্যায়গুলো ওয়ান শট ক্লাসে দেওয়া হবে, সেখানে কিন্তু সকল টপিক থাকবে না, সেখানে থাকবে ওসব টপিক যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা আসবে, এছাড়া কোনো টপিক থাকবে না। কিন্তু তুমি যদি এটা পড়ো, এটা পড়লে তোমার সিকিউ যদিও বা কভার হয়ে যাবে, যদিও বা, কিন্তু তোমার এমসিকিউ কভার হবে না, কারণ এমসিকিউর জন্য তোমাকে পুরো বইটা পড়তে হবে। ওয়ান শট ক্লাস দিয়ে তুমি এমসিকিউ আনসার করতে পারবে না। তো তোমাকে জানতে হলে তোমাকে টাইম দিতে হবে, মানে তোমাকে টাইম তোমার টাইম একটু ইনভেস্ট করতে হবে জিনিসটা। তো তাহলে পূর্ণ সংখ্যা আমরা আমরা আগা দিয়ে বলেছি, আমরা আগেও বলেছি। আরেকটা কথা, পূর্ণ সংখ্যা হচ্ছে কি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার সমষ্টি, মানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা কি বলা হবে, পূর্ণ সংখ্যা। যেমন কি শূন্য তো আছে, তার সাথে আরো ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে। কিন্তু আমরা যদি শূন্যকে একটা লেভেল ধরি, শূন্য হচ্ছে একটা লেভেল, শূন্য লেভেলের বাম দিকে আছে, ডান দিকে আছে। এই লেভেলের বাম দিকে গুলোকে বলা হবে নেগেটিভ সংখ্যা, যেটা আমরা একটু আগে বলছি, কেমন? আর ডান দিকে বলা হবে পজিটিভ সংখ্যা। জিনিসটা মানে শূন্য হচ্ছে একটা লেভেল, এই লেভেলের বাম দিকে
কি মাইনাস, আর ডান দিকে প্লাস প্লাস। মানে আমরা বলতে পারি যে শূন্যের উপরে হচ্ছে কি প্লাস, শূন্যের নিচে হচ্ছে কি মাইনাস। মানে শূন্যের নিচে ঋণাত্মক, শূন্যের উপরে ধনাত্মক। আর শূন্যের আমরা যদি এভাবে বলি তাহলে শূন্যের বাম দিকে ঋণাত্মক, ডান দিকে ধনাত্মক। জিনিসটা ক্লিয়ার? আর এখানে ধনাত্মক সংখ্যা বলতে আমরা 1 2 3 4 মানে সকল বাস্তব সংখ্যা বলেছি, মানে যেগুলো বাস্তবতা ইন্ডিকেট করে। যেমন মনে করো তোমার একটা জমিন আছে, সেই জমিনটা ধরে হচ্ছে কি 10 সেন্টিমিটার বা 10 মিটার। তুমি কি বলবা যে +10? না, আমাকে বলার দরকার নেই, কারণ আমার জমি কিন্তু 10 সেন্টিমিটার বা 10 মিটার বাস্তবে আছে। কারণ আমি যদি জমিটা মাপি, সেক্ষেত্রে আমি সেখানে সেই 10 সেন্টিমিটার বা 10 মিটারটা পাবো না, মানে পরীক্ষার অধ্যভাবে আমি জিনিসটা পাবো। তো এটা কি, এটা বাস্তব, এটা কি বাস্তব, মানে মানে এটা থেকে ধনাত্মক সংখ্যা ইন্ডিকেট করে। আর হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে আমরা বলতে পারি না, মানে কি -1 -2 -3। আচ্ছা বলো তুমি কি -1 বল, তুমি কিছু দেখছো বাস্তবে? একেবারে বাস্তবে তো তুমি দেখছো, তুমি কিছু দেখছো -1 -2 -3 বলে কিছু? না। এটা একটা কাল্পনিক জিনিস, একটা কাল্পনিক বা অবাস্তব একটা জিনিস আমরা চিন্তা করি, মানে আমরা আমাদের মাইন্ডে একটা অবাস্তব জিনিস চিন্তা করি। এই অবাস্তব জিনিসটাকে আমরা কি বলি? মাইনাস দ্বারা ইন্ডিকেট করি। যেমন মনে করো তুমি তুমি তোমার একটা ফ্রেন্ডকে মানে তোমার ফ্রেন্ডের কাছে কোনো টাকা নেই, জিরো। সে এখন তোমার থেকে, মানে তোমরা সবাই, মানে একটা সাপোজ ধরো তোমরা সবাই, মানে তুমি আর তোমার ফ্রেন্ড মিলে তুমি একটা রেস্টুরেন্টে গেছো না? হ্যাঁ, রেস্টুরেন্টে যাওয়ার পরে রেস্টুরেন্টে যাও না, চেষ্টা বাদ দাও। বলো, ধরো দেন তুমি আর তোমার ফ্রেন্ড মিলে একটা মেলায় গেছো, মেলায় গেছো। তো মেলায় যাওয়ার পরে তোমার বন্ধু যাওয়ার সময় টাকা নিছে মনে করো 10 টাকা, তুমি নিছো কত টাকা? 50 টাকা। কেমন? তো 10 টাকা নিয়ে গেল। তো যাওয়ার সময় তোমাদের রিক্সা ভাড়া গেল মনে করো 20 টাকা। 20 টাকার মধ্যে তোমার বন্ধু দিল তো 10 টাকা, তুমি দিল তো 10 টাকা গেল। কেমন? তার মানে তোমার বন্ধুর কাছে ব্যালেন্স কত? তাহলে তোমার বন্ধু তাহলে এখন কত টাকা আছে? তাহলে 0 টাকা, মানে একটা টাকাও নেই। তারপর আসো তোমার কাছে আছে 50 টাকা, তুমি 10 টাকা, তোমার কাছে আর কত টাকা? তাহলে 40 টাকা। সেখানে যাওয়ার পরে তোমার বন্ধুর একটা খেলনা গাড়ি সুন্দর, খেলনা গাড়ি না, মনে করো অন্য কিছু, মনে করো রুবিক্স কিউব বা অন্য কিছু, মনে করো একটা গল্পের বই। তোমার বন্ধু এই গল্পের বাদ দাও, মনে করো একটা ওই গেমিং ফোন আছে না, একটু মানে একটু একটা গেম আছে, বা আরো অন্যান্য মানে গেমিং ফোন আছে না, ছোট ছোট, মানে যাতে 10-20টা গেম থাকে, ওই এগুলা কি মানে প্রাইস মনে হয় তো 150, না সরি সেটা বাদ দাও, প্রাইস যাই হোক, তুমি এখানে ধরো একটু কম ধরো। তুমি এখানে মনে করো সেই জিনিসটার দাম হচ্ছে মনে করো 30 টাকা। কেমন? হয় 30 টাকা। তোমার বন্ধু বলছে, তাহলে তোমার বন্ধু তো খুব পছন্দ হয়েছে, তোমার দেখি, মানে তোমার বন্ধু দেখে অবাক, মানে ও তো এটা নিবে। তো ওর কাছে কিন্তু কোনো টাকা নেই। ও ও জানে যে তোমার কাছে টাকা আছে, তোমার কাছে কিছুটা তোমার কাছে আছে, কিছু টাকা। তো ও তোমার কাছে বললো যে বন্ধু আমাকে তুমি 30 টাকা ধার দাও, আমি এই জিনিসটা কিনবো। তো তুমি, ও বললো তো পড়ো তোমাকে আমি টাকাটা দিয়ে দেবো। তো তুমি আর ভেবে টেবে দেখে তুমি একে টাকাটা দিলা। কেমন? দিলে না? তার মানে তোমার কাছে এখন কত টাকা আছে? তাহলে তো তোমার কাছে, তাহলে তোমার কাছে আসতে গেলে আর 10 টাকা। কেমন? তুমি তোমার বন্ধুকে দিলে কত টাকা? তুমি 30 টাকা। কেমন? তোমার বন্ধু 30 টাকা কিনলো, কিনে কিনে ফেললো, তাহলে কেমন? তোমার কাছে 10 টাকা, কিন্তু তোমার বন্ধুর কাছে কত টাকা আছে? তোমার বন্ধুর কাছে 0 টাকা। কেমন? 0 টাকা না? 0 টাকা থাকার পরেও সে কিন্তু তোমার থেকে কত নিয়েছে? সে কিন্তু তোমার থেকে 30 টাকা ধার নিয়েছে। সো তুমি ভাবতে পারো যে তোমার বন্ধুর বর্তমান ব্যালেন্স কত? -30। কেন? সে তোমার থেকে টাকাটা ধার নিয়েছে, ও তোমাকে টাকাটা দিয়ে দেবে। কেমন? দিয়ে দেবে না? তাহলে সে হবে -30। কেন? কারণ হচ্ছে সে টাকাটা দিতে হবে, তার মানে টাকাটা বাকি, তার তো কোনো টাকা নেই, তার আরো টাকাটা বাকি হয়েছে, সে টাকাটা দিতে হবে পরে। তা আমরা এটা বোঝার সাপেক্ষে আমরা যদি বলি যে তার কাছে -30 টাকা, তার কাছে কি -30 টাকা আছে, তার কাছে কত? তাহলে -30 টাকা, মানে +30 টাকা না, -30 টাকা। এটা মানে ম্যানেজার এটাই বুঝছে যে সে তার কাছে তো নেই, সে তার থেকে আর টাকাটা পাবে। জিনিসটা আমি কি বুঝছি তোমাকে? এটা হচ্ছে ম্যানেজার ইন্ডিকেট করে। তো এই মাইনাস সংখ্যাগুলো হচ্ছে কি অবাস্তব, ওগুলো কোনো বাস্তবতা নেই, সে হচ্ছে অবাস্তব সংখ্যা। তারপর আমরা এটা বিভিন্ন ম্যাথে, আমাদের ম্যাথ করার জন্য আমরা এগুলো ইউজ করি।
জিনিসটা। আর এর মধ্যে ধনাত্মক সংখ্যা ওগুলো সব বাস্তব সংখ্যা, তাহলে তোমরা বুঝো। আর জিরো হচ্ছে কি, এটা মাঝখানে। মাঝখানে না বলার কারণে আমি তোমাকে বললাম যে এটা একটা কি সাপেক্ষ বস্তু, শূন্যের উপরে নিচে, এটা সাপেক্ষ বস্তু না, মানে এটা প্লেটের মতো আর কি। আরেকটা কথা, তোমরা কি মনে করো যে শূন্যের কোনো ভ্যালু আছে, মানে শূন্যের কোনো দাম আছে? সেটা বলতো, আমরা যে সংখ্যাগুলো লিখি 1 2 3 4 -1 -2 -3, এই সকল সংখ্যায় কোনো ভ্যালু আছে, মান আছে? আছে বলতো? আছে আছে। তোমাদের মধ্যে এখন চিন্তা হবে যে আসলে কি আছে। অনেকে বলবে আছে, অনেকে বলবে নেই। আসলে কিন্তু জিনিসটার ভ্যালু আছে। এই জিনিসটার ভ্যালু না থাকলে, আমরা যদি জিনিসটার ভ্যালু তুমি না থাকে, তাহলে তুমি কেমনে করে বলো যে 10 + 10 = 20, মানে 10 আর 10 যোগ করলে 20? তুমি কেমনে বলো? তুমি এই জিনিসটার ভ্যালু আছে, মানে এই সকল সংখ্যার ভ্যালু থাকার কারণেই আমরা তাকে বলি কি, মানে 10 + 10 = 20। তাহলে আমরা বলি -1 -2 = কি, -3। জিনিসটা মানে -1 -1 -2 = কি, -3। আর 10 + 10 = কি, 20। মানে এই সকল জিনিসের ভ্যালু থাকা, মানে মানের, মানে জিনিসের মান থাকা, মানে ভ্যালু থাকার কারণে আমরা এগুলো কি মান বসাতে পারি। ভ্যালু না থাকলে কি বলতে পারি না, আমরা এগুলো মান বসাতে পারবো না। জিনিসটা। আর বলতো, শূন্য কি কোনো কিছু ইন্ডিকেট করে? বলতো, তোমরা কি মনে করো যে শূন্য কোনো ভ্যালু আছে? বলতো, তোমাদের মধ্যে অনেকে আছে এই কোশ্চেনটা করার পর তোমরা বলবা যে শূন্য মানে তো কিছুই নেই, মানে একেবারে কিছু নেই। মানে আমি একটু আগে তোমাদের যে উদাহরণ দিয়েছিলাম যে বন্ধুর কাছে 0 টাকা আছে, মানে কাছে কোনো টাকাই নেই, মানে ফাঁকা, নিশ্চয়ই এটা বুঝে। কিন্তু শূন্য মানে কিন্তু একেবারে কিছু নাই, মানে শূন্য বলতে কিছু নাই, সেটা বুঝে না। শূন্য মানে হচ্ছে একটা ভ্যালু। শূন্যটা কি, ভ্যালু। তুমি একটা জিনিস চিন্তা করো যে ওর কাছে 10 টাকা ছিল, ওই 10 টাকাটা খরচ করে ফেলছে, ফেলার পরও ওর কাছে 10 টাকা, মানে ওর কাছে সরি, ওর কাছে 10 টাকা ছিল, ও 10 টাকা খরচ করে ফেলেছে, তারপর ওর কাছে 0 টাকা আছে, মানে একটা ভ্যালু। মানে ভ্যালুটা কি, 10 - 10 = 0। এই 0 হচ্ছে একটা কি, ভ্যালু। কারণ এগুলো কোনো ভ্যালু না থাকলে আমরা কিভাবে বলতে পারি যে 10 থেকে 10 বিয়োগ করলে 0 হবে? জিনিসটা মানে ভ্যালু থাকার কারণে তো আমরা এটা বলতে পারি। ক্লিয়ার? আরেকটা কথা, এই 0 ভ্যালুর যে কথাগুলো আমরা বলি, এই সকল কথা, মানে এই সকল ভ্যালুর যে থিংস গুলো, এগুলো বের করেছে ভারতীয় আর্য, মানে ভারতীয় আর্যরা, মানে ভারতীয় আর্য বিজ্ঞানীরা। তারা এই শূন্যকে নিয়ে অনেক গবেষণা করেছে। শুধু শূন্যকে নিয়ে, অন্য কোনো কিছুকে না, মানে তারা গণিতের শূন্যকে নিয়ে তারা কি গবেষণা করেছে। আরেকটা কথা, ভারতের আর্য মানে আর্যদের জন্য আমরা ম্যাথের, মানে ম্যাথ বিষয়টার উৎপত্তি হয়েছে, তারাই মূলত ম্যাথ বিষয়টা উৎপত্তি করেছে। মানে শূন্যটাই তারা অনেক গবেষণা করেছে। জিনিসটা ক্লিয়ার? তো আরেকটা কথা বলতো, -3 বড় না -1 বড়? এখানে তো আমরা ধনাত্মক ক্ষেত্রে বলতে পারি, ধনাত্মক ক্ষেত্রে যে সিম্পল, যে 1 বড় না 4 বড়? যার মান, যার ভ্যালু বেশি সে বড়, যার ভ্যালু কম সে ছোট। 4 কি, 4 এর ভ্যালু 1 এর থেকে বেশি, তো 4 হচ্ছে কি, বড়। 4 হচ্ছে 1 এর থেকে বড়, আর 1 এর ভ্যালু 4 থেকে কম, তো 1 হচ্ছে 4 থেকে ছোট। সিম্পল, এটা তো বলা যায় ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে, এটা কিন্তু সিম্পল বলা যায়। কিন্তু আমি যদি বলি যে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যে -1 বড় না -3 বড়? বলতো কোনটা বড় বলতো? তোমরা অনেকে বলবে যে -3 বড়। কেন? কারণ এখানে 3 আছে। তো আপনি তো একটু আগে বললেন যে 3 হচ্ছে কি, মানে -4, তো তোমার মনে করো আমি বললাম যে -4 আর 1 এর -1 এর মধ্যে, তো তোমাদের মধ্যে অনেকেই বলবে যে কি, -4 বড়। কেন? কারণ এখানে 4 আছে। আর আপনি তো একটু আগে বললেন যে 4 হচ্ছে 1 এর থেকে বড়, তো এখানে -4 বড়। কিন্তু এখানে 4 বড় হলেও এখানে কিন্তু একটা মাইনাস আছে। এখানে এখানে কি আছে, এখানে ইয়ে, এখানে কিন্তু একটা মাইনাস আছে। আর এখানে 4 হলেও এখানে একটা প্লাস আছে, মানে এটা +4, মানে 4 এর আগে একটা প্লাস আছে, আর এখানে 4 এর আগে একটা মাইনাস আছে। বুঝছো? মানে মাইনাস থাকার কারণে 4 এর ভ্যালুটা হচ্ছে কমে যাবে, আর এখানে -1টা বড় হবে। কেন? কারণ ঋণাত্মকের ক্ষেত্রে হয় উল্টা, ধনাত্মকের ক্ষেত্রে যেখানে 1 থেকে 4 বড় হবে,
ঋণাত্মক ক্ষেত্রে হবে তার উল্টা, মানে এখানে -4 থেকে -1 বড় হবে। কেন বলতো? কারণ বলতো, মনে করো তোমার বন্ধু, একটু আগে যা তোমাকে উদাহরণ দিছিলাম যে তোমার বন্ধু তোমার থেকে -30 টাকা ধার নিয়েছে, মানে -30 টাকা ওর কাছে আছে বর্তমানে, কেমন? তারপরে কিন্তু ও তোমাকে আরো 20 টাকা দিয়ে দিয়েছে। বাসায় যাবার পরে ও তোমাকে পরের দিন এসে তোমাকে আরো 20টা টাকা দিয়ে দিল, কেমন? তাহলে কি -30 ছিল, কেমন? -30 থেকে সে 20টা টাকা দিয়ে দিচ্ছে। এখানে 20টা টাকা দিয়ে দিতে বলতে কি প্লাস বোঝাবে, কারণ কি সে বাস্তবে দিয়েছে, সে টাকাটা কি বাস্তবে ছিল। তো +20 ইজ ইকুয়ালস টু কত তাহলে? -30 আর +20 কত তাহলে এখানে? -10। তুমি তুমি যদি ক্যালকুলেটর তুমি যদি এটা দাও, এটা আসবে কি -10, কেমন? তো -10 তাহলে, কেমন? তো -10। তো তুমি এখন বলো যে -30 বড় না -10 বড়, কোনটা বড়? তুমি কিন্তু ওর থেকে পাবা কত? 10 টাকা পাবো তুমি এর থেকে, আগে পাইতে 30 টাকা, কেমন? তার মানে এতে বোঝা যাচ্ছে যে 30 টাকা থেকে 10 টাকা ভ্যালুটা বেশি। কিসের? তো 10 টাকা ভ্যালুটা কি বেশি, কারণ কি 30 টাকা ছিল, সে 20 টাকা দিয়ে দিয়েছে, তার কাছে আর 10 টাকা পাই, তার মানে কি তার ভ্যালুটা কমে গেছে, তার ভ্যালুটা মানে তার ভ্যালুটা বেড়ে গেছে, মানে 30 টাকা থেকে 10 টাকা ভ্যালুটা তার বেড়ে গেছে। জিনিসটা সেম, এখানে জিনিসটা সেম, কি -4 বড় না -1 বড়? সেই ক্ষেত্রে হবে -1 বড়, কারণ ছোটটা বড় হবে, মানে কি মানে ধনাত্মক সংখ্যার উল্টোটা। এখানে যেহেতু মানে +1 থেকে বাড়তে আসছে, এখানে -1 থেকে কমতে আসছে, সবচেয়ে কি -1। আমি যদি বলি যে এটা হোল, মানে এখানে -4 থেকে +4, মানে যে এখানে যে একটা দুটা তিনটা চারটা, মানে এখানে যে 9টা সংখ্যা আসছে, এই 9টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় বলতো? +4টা সবচেয়ে বড় সকল সংখ্যার মধ্যে। শূন্য তো সবচেয়ে ছোট, এখানে সবচেয়ে ছোট হচ্ছে কি, সবচেয়ে ছোট এখানে কত তাহলে? সবথেকে ছোট এখানে 9টা সংখ্যার মধ্যে সবথেকে বড় হচ্ছে কি +4, আর সবথেকে ছোট সংখ্যা কত এখানে? সবথেকে ছোট সংখ্যা হচ্ছে গিয়ে 0, সরি 0 না, 0টা ভ্যালু আছে, 0 না, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি -4, কয়টা কথা? মানে সবথেকে বড় হচ্ছে কি +4, সবথেকে ছোট -4। এখন তোমাদের অনেকে বলবে যে শূন্য কেন ছোট নয়? কারণ শূন্য হচ্ছে গিয়ে -1 বড়। কেন বলতো? কারণ তোমার বন্ধুর কাছে বলেছিলাম যে টাকা খরচ করার পর 0 টাকা ছিল, কিন্তু সে মানে তার কোনো ধার ছিল না, মানে সে কারো কাছ থেকে ধার নাই, তার কাছে 0 টাকা থাকলেও, মানে তার কাছে নগদ টাকাই ছিল, মানে সে ধার ছিল না। কিন্তু তুমি যখন মানে তোমার বন্ধু যখন তোমার থেকে ধার নিয়েছে, তখন তার কাছে কি হয়েছে? মাইনাস হয়ে গেছে, মানে -30 টাকা হয়ে গেছে, মানে সে তার কাছে টাকা থাক বা না থাক, তার কাছে তার কাছে তো টাকা নেই, তারপর তার আরো 30 টাকা ধার হয়ে গেছে। তো তাই শূন্য হচ্ছে কি -4 থেকে বড়, -4 হচ্ছে সবথেকে ছোট। জিনিসটা ক্লিয়ার? একেবারে একটু শোনা যাবে। তো গাইজ আমি তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে, আজকে আর তোমাদেরকে ক্লাস করাবো না, কারণ আজকে ক্লাসটা একটু লেন্থ হয়ে বেশি, বাট তোমাদের কাছে আমি যা যা ডকুমেন্টস দিচ্ছি এবার তোমরা যদি বুঝো তোমাদের অনেক উপকার আসবে। আর একটা কথা, আমি তোমাদের জেনারেল ম্যাথের হায়ার ম্যাথের ক্লাস নেব, আর তোমার হচ্ছে কি তোমার তোমাদের আদিত্য ভাই আছে না, আদিত্য ভাই তোমাদেরকে ফিজিক্স ক্লাস নেবে, আর পাশাপাশি উনি ম্যাথের ক্লাস নেবে, মোটামুটি ম্যাথে করে টেকনিক্যাল ক্লাস নেবে, কিন্তু ওনার ক্লাস থাকবে কি ফিজিক্স উপর, বুঝছো তুমি? আর আমাদের দুর্যোগ আছে, তোমাদের দুর্যোগ আছে না, দুর্যোগে তোমাদের ভ্যালিডের ক্লাস। তো তোমরা তো আমার নামটা সম্ভবত জানো বা জানতে চাও তোমরা সবাই। আমার নাম হচ্ছে সুখদেব ভৌমিক, বুঝছো? তো গাইজ জেনারেল ম্যাথ চ্যাপ্টারটা, মানে জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ বলো তুমি, ম্যাথ বলতে মানে অনেক স্টুডেন্ট মনে করে যে এটা অনেক কঠিন চ্যাপ্টার, কিন্তু আমি বলবো যে এটা একটা কঠিন চ্যাপ্টার না, এটা একটা ইজি চ্যাপ্টার। কেন বলতো? কারণ যে স্টুডেন্ট ম্যাথ ভালো করে করতে পারে না, আমি বলতে পারি যে 100% বলতে পারি সে স্টুডেন্ট কিভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো চ্যাপ্টার কিভাবে এই ধরনের বিষয় সে কিভাবে বলতে পারে যে ইজি। যে ম্যাথ পারে সে এই দোনো বিষয়ে তুকার হবে, মানে সে এই দোনো বিষয়ে ফাটিয়ে ফেলতে পারবে, বুঝছো জিনিসটা?
আর যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো তোমার যদি ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবা, আর আমাদের জন্য একটা লাইক অবশ্যই করবো তোমরা, আর আমাদের পাশে থাকবা, আর আমাদেরকে উৎসাহ দিবা, কারণ তাহলে আমরা আরো নতুন নতুন মানে জিনিস তোমাদেরকে নিয়ে আসবো, আর আমাদের ক্লাসগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সো গাইস, গুড বাই, সি ইউ। তোমরা সবাই তোমাদের শরীরে ভালো রাখবে, তোমার শরীর স্বাস্থ্য যেন ঠিক থাকে, আমি এটা আশীর্বাদ করবো। তো বাই বাই, সি ইউ।